দেখো, আমাদের অপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা কি? শ্রবণ প্রতিবন্ধকতা। আর এই শ্রবণ বা শব্দ শুনতে না পাওয়া, সেই সমস্ত বাচ্চাদেরকে আমরা বলি কি? শ্রবণ প্রতিবন্ধী বা হিয়ারিং ইম্পেয়ার্ড চাইল্ড। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা কোনো একটা কানে হতে পারে বা দুটো কানেই হতে পারে, কোনো শব্দকে শুনতে একদমই পান না অথবা আংশিক পান, অর্থাৎ শোনার ক্ষমতাটা সম্পূর্ণরূপে বা আংশিক রূপে নষ্ট হয়ে গেছে, সেই সমস্ত ব্যক্তিদেরকে বা শিশুদেরকে আমরা কি বলি? হিয়ারিং ইম্পেয়ার্ড চাইল্ড। তো এটিকে চিকিৎসা বিজ্ঞান কি বলেছে? শুনবার ক্ষমতা একটা নির্দিষ্ট মাত্রা বলেছে, সেই মাত্রার শব্দ যদি শুনতে না পান তাহলে তাকে আমরা বলবো কি? সে শুনতে না পাওয়া একটি বাচ্চা। এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। এটা যে বধিরতা, যাকে আমরা পূর্ণ শ্রবণহীন বাচ্চা বলি, ঠিক আছে, ডিফ যাকে বলছে। দেখো, সাধারণত আমরা জানি 60 ডেসিবেলের উপরে আওয়াজকে না করতে হয়, শব্দ দূষণ বলে। যখন 90 ডেসিবেল শব্দ কেউ শুনতে পাচ্ছে না, তখন বুঝতে হবে ওই মানুষটি সম্পূর্ণরূপে বধির। তাহলে যখন কোনো ব্যক্তি বা কোনো শিশু 90 ডেসিবেলের শব্দ শুনতে পাচ্ছে না, তাহলে বুঝতে হবে সেই মানুষটি কি? সম্পূর্ণরূপে বধির। এরা কানে কোনো কিছুই শুনতে পান না। এদের অন্যের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম কি? সাইন ল্যাঙ্গুয়েজ, ইশারার ভাষা। আমরা ছোটবেলায় সে ওকে করতাম না আঙুল দিয়ে, অথবা আমাদের বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীটাকে গোল শূন্যের মতো করে, মধ্যমা এবং অনামিকা আর লাস্টেরটা কি বলে? কনিষ্ঠা। তো এরা সোজা হয়ে থাকতো, যে আমরা ওকে সাইন দেখাতাম। বিভিন্ন রকম ভি কেমন করে দেখায়, ওয়াই কেমন করে দেখায়, এই সাইন ল্যাঙ্গুয়েজ দ্বারা কিন্তু এদের শেখানো। আর কি? লিপস যে রিডিং, ঠোঁট কেমন ভাবে নড়ছে, তার মাধ্যমে শেখানো হয় এদেরকে। তো সম্পূর্ণ বধির বাচ্চা এটা। আর যারা হালকা বা কম শুনেন, যে হার্ড অফ হিয়ারিং গুলি শুনতে অনেক অসুবিধা হয়, তাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন যন্ত্র, দেখো ছোট বাচ্চারা, দেখো কানে যন্ত্রটা দিয়ে রেখেছি, আমি ছবিটা দিয়েছি, যে যারা অল্প শুনতে পান, আংশিক শ্রবণ ক্ষমতা কমে গেছে, মাঝারি ধরনের বধিরতা, উচ্চ শব্দ বা কান ঘেঁষে কোনো কিছু শব্দ যদি হয় তাহলে শুনতে পায়। এবার যারা একটু কানে কম শুনে, আর তার কাছে কি গো শুনতে পাচ্ছ, জোর করে চেঁচাই, তাই না? তো সেই যে বাচ্চাগুলো, তাদের জন্য একটা যন্ত্র পাওয়া যায়, হিয়ারিং এড বলা হয়, ঠিক আছে। অনেক সময় কানের অপারেশন করেও কিন্তু তাদেরকে সুস্থ করা যেতে পারে, তাদেরকে সুস্থ করা যেতে পারে। কানের একটা হাড় জানি আমরা, জানি একদম মধ্যকর্ণের হাড়, খুব ছোট, একটা চালের থেকেও ছোট। তাহলে ওই সমস্ত যে যন্ত্রপাতি বলি, ঠিক আছে, কানের যে সূক্ষ্ম সূক্ষ্ম হাড়, তো সেগুলো কোনোভাবে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে শ্রবণ ক্ষমতা কমে যাবে। এবং অনেক বাচ্চা কানে সবসময় বিভিন্ন ওই যে পালক, তারপরে ইয়ারবাড, ওই তুলো দিয়ে যেগুলো থাকে, কটন ইয়ারবাড, এগুলোকে কানে দেয়, ঠিক আছে। এগুলো কিন্তু মারাত্মক খারাপ। আমাদের কানের মধ্যে যে নোংরাটা থাকে, সেটা আস্তে আস্তে ঠেলা হয়ে যখন কানের পর্দাতে আঘাত হয়, তখন পর্দা ক্ষতিগ্রস্ত হয়ে কিন্তু আমরা সম্পূর্ণরূপে কি হতে পারি? এই শ্রবণহীন বা বধির হয়ে পড়তে পারি। এরপর আসছে কি? শ্রবণ প্রতিবন্ধকতার কি কারণ হতে পারে? অনেকে আমরা পড়ে এসেছি, জীবন বিজ্ঞানে পড়েওছি, কানের আমাদের তিনটি অংশ, বহির্কর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ, ঠিক আছে। এই কর্ণের কোনো একটি অংশ যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু তাদের যে অংশগুলো, যেগুলো ওই শব্দটাকে মস্তিষ্কে নিয়ে যেত, সে আর নিয়ে যেতে পারছে না, তখন কি হবে? আমাদের স্নায়ু দুর্বল হয়ে পড়বে এবং আমরা শুনতে পাবো না। কি কারণে হতে পারে? জন্মগত বা বংশগত ভাবেও হতে পারে। অনেক বাচ্চা আছে বংশগত ভাবে, যেমন আমার স্কুলে পড়তো,
ছেলেটার নাম শাহরুখ আর একটা তার দাদার নাম ছিল রফিক। দুজনেই কিন্তু শ্রবণ প্রতিবন্ধী। তাহলে তুমি কখনো একবারও কি বলতে পারবে এই বাচ্চাটা নর্মাল? এটা এটা বংশগত হয়েছে, তাদের জেনেটিক্যালি হয়ে গেছে, কারণ তার বাবা একটু কানে কম শুনতে পেত। তো পরিবারের যদি শ্রবণ প্রতিবন্ধকতার ইতিহাস থাকে, মানে আগে যদি কারো শ্রবণ প্রতিবন্ধকতার শিকার হয়েছিল, যেমন আমরা বলি কারো বাচ্চা কোনো পরিবারে কারো সুগার থাকলে আবার পরবর্তীকালে হলেও হতে পারে, তেমন যদি কারো এই শ্রবণ প্রতিবন্ধকতা যদি ইতিহাস থাকে, পরের বাচ্চাটি কিন্তু শ্রবণ প্রতিবন্ধী হয়। আর কি, গর্ভকালীন অনেক সংক্রমণ, যেমন বলেছিলাম যে গর্ভাবস্থায় মায়ের যদি রুবেলা ভাইরাসের আক্রমণ হয়, এছাড়াও সিএমভি, এছাড়াও আরো অনেক আছে, সিফিলিস। দেখো এগুলো আমরা বলতে পারি, যারা জীবন বিজ্ঞানের স্টুডেন্ট, হয়তো যারা জুলজি বা ফিজিওলজি নিয়ে পড়াশুনো করে, তারা হয়তো এগুলো খুব ভালোভাবে বলতে পারবে। আমরা ওই নাম টুকটাক শুনেছি হয়তো আর কি। রুবেলাটা যদিও শোনা আমাদের একটি সংক্রমিত, মানে যে জীবাণু তার দ্বারা রোগ হয়, বাকিগুলো অতটা শোনা নেই। তো এই সমস্ত রোগগুলো যদি মায়ের যদি হয়, তখন গর্ভাবস্থায় তার শিশু হতে পারে দৃষ্টি, হতে পারে শ্রবণ, যে কোনো প্রতিবন্ধী হওয়া সম্ভাবনা রয়েছে। আর কি, গর্ভকালীন ওষুধের প্রভাব, অনেক সময় দেখবে প্রেগনেন্সিতে এই ওষুধটা খাওয়া উচিত নয়, কনসাল্ট দ্য ডক্টর, এরকম বিষয়গুলো ওষুধে লেখা থাকে। তো অনেক সময় খেলে অনেকে, তখন অক্সিজেনের তীব্র অভাব ঘটতে পারে, অনেক সময় প্রি ম্যাচিওর বেবি হয়ে যেতে পারে, এবং সময়ের সময় বাচ্চার অতিরিক্ত ওজন কমে গিয়ে অনেক সময় কানের যে স্নায়ু সে ক্ষতিগ্রস্ত হয়। যখন আমাদের বাড়ির ছোট বাচ্চাটা হলো, ও প্রি ম্যাচিওর বেবি, আমি অবাক হয়ে গেলাম, 7 মাসে বাচ্চাটা কিন্তু নর্মাল ডেলিভারি হয়ে গেছে। এবং তখন ডাক্তার বলে অবশ্যই এর কান, গলা এগুলো কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন আছে। এগুলোর কিন্তু পরীক্ষা করা হয়েছিল, এখন অবশ্যই ঠিকই আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু যখন এই রকম সমস্যা থেকেও এই যে শ্রবণ প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে, তাহলে যখন গর্ভকালীন অবস্থায় কোনো মা থাকবে, তখন মনে রাখবে আমরা প্রত্যেকে যে যে আছি, এটা আমাদের কাছে অস্বাভাবিক নয়। কেউ না কেউ কখনো মা হবে বা বাবা হওয়ার অবস্থায় কয়েকদিন পরে যেতেও পারো, বা আছো অনেকে, অনেকজন আছে। তাহলে মনে রাখবে, যখন গর্ভাবস্থায় থাকবো আমরা, তখন কিন্তু এই যে যে কোনো ওষুধ মুড়ি মুড়কির মতো খেয়ে নিব না। অনেক বাচ্চাকে দেখি গায়ে একটু গরম প্যারাসিটামল খেয়ে নিল, পায়ে একটু ব্যথা প্যারাসিটামল খেয়ে নিল, এটা কিন্তু একদমই উচিত নয়। মুড়ি মুড়কির মতো ওষুধ কেউ খাবে না। এরপর আসছি বিভিন্ন সংক্রামক যে রোগ বা জটিল যে রোগ, সেগুলো থেকে হতে পারে। যেমন কানের সংক্রমণ হয়, ওটিটিস বলে, ঠিক আছে, সেখান থেকে বিভিন্ন রকমের বাচ্চাদের রোগ হতে পারে। যেমন কানের যে ভিতরে ছোট ছোট হাড়গুলো আছে, সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। তোমার স্টেপিস জানো, মধ্যকর্ণের সবচাইতে ছোট হাড় স্টেপিস, ঠিক আছে, এরাও ইনকাস রয়েছে, মালি কি মালিয়াস রয়েছে, এই সমস্ত হাড়গুলো কিন্তু কানে রয়েছে। এরা ক্ষতিগ্রস্ত হলে কিন্তু আমরা কানে শুনতে পাবো না। বিভিন্ন সংক্রামক ব্যাধি, মেনানজাইটিস হতে পারে, হামস হতে পারে, মাকড়সা বা প্যারোটিভস থেকে ইনফেকশন হতে পারে, গাল ফোলা অনেক সময় হয় আমাদের, উচ্চমাত্রায় টাইফয়েড যে জ্বর হতে পারে, এর থেকে কিন্তু আমাদের কান ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক সময় অতিরিক্ত যে শব্দ যেখানে হচ্ছে, প্রচন্ড কোলাহল যুক্ত যে জায়গাগুলো, সেখান থেকে দেবে, অনেকেই জানো, অনেকে যে ওই যে কি বলে ওগুলোকে ভুলে গেলাম, বাস স্ট্যান্ডের যে সমস্ত লোকেরা থাকে, তারা কিন্তু উঁচু উঁচু শুনে, মানে উঁচু শুনে, জোরে না বলে শুনতে পাবে না। যারা বাস স্ট্যান্ড, বিশেষ করে ওই বাসে কন্ট্রাক্টারি করে থাকে, ঠিক আছে, টিকিট কাটে বা ওই হেল্পারি টেলপারি করে থাকে, তারা কিন্তু জোরে না কথা বলে তারা শুনতে পায় না। অথবা অনেক কলকারখানা রয়েছে যেখানে বারবার কোনো জিনিস কাটা হচ্ছে এবং বিৎকট আওয়াজ হচ্ছে, সেই জায়গা থেকে বিমানের কাছাকাছি কোনো জায়গাতে মানুষ জোরে না বললে শুনতে পায় না, ঠিক আছে। বিনোদনমূলক অনেক জায়গা যেখানে জোরে জোরে মাইক্রোফোন বাজছে, জোরে জোরে দেখা যাবে বাজি পটকা মাইক বাজছে, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু গেলে আমাদের অনেক সময় কানের ক্ষতি হতে পারে। আকস্মিক বিস্ফোরণ, কানের সামনে কোনো একটা বড় বোমা ফেটে গেল, অনেক সময় আমাদের কানের যে পর্দা, তাকে ইয়ার ড্রাম বলে, সেটা ফেটে যেতে পারে। দেখবো অনেক সময় কানের
যেমন খড়খড় খড়খড় শব্দ হচ্ছে, ওটা হচ্ছে তার পার্শ্ববর্তী অঞ্চলে যে তৈলাক্ত পদার্থগুলো শুকোচ্ছে, এবং কানের যেহেতু খুব সামনে রয়েছে পর্দাটা, তাই কিন্তু শব্দ হয়। ঠিক আছে, একে ইয়ার ড্রাম বলা হয় কানের পর্দাকে, যেটা ফেটে গেলে আমরা কিন্তু কানে শুনতে পাবো না। বয়স্কজনিত কারণ, অনেক সময় আমাদের বয়স বৃদ্ধির সাথে সাথে কিন্তু শরীরের প্রত্যেকটা অঙ্গের ন্যায় কানের ভিতরে যে সূক্ষ্ম রোমকূপ কোষ, যেগুলা হেয়ার সেল বলে, সেগুলা নষ্ট হয়ে যায় এবং স্নায়ু তুলনামূলকভাবে দুর্বল হয়ে যেতে পারে। তখন কিন্তু আস্তে আস্তে আমরা কানে কম শুনতে পাবো। দেখবে যারা 60 বছরে বেশি হয়ে যায়, তারা কিন্তু আস্তে আস্তে কানে কম শুনতে শুরু করে, বিশেষ করে যেখানে উচ্চ কম্পাঙ্ক শব্দ কিন্তু হয়ে থাকে। এছাড়াও কি অনেক আঘাত এবং শারীরিক দুর্ঘটনা, মাথায় বা কানে চোট পেয়েছো, ঠিক আছে, বলে রাখি, যদি কখনো কেউ বাড়ির হোক, আমরা হই বা তোমরা হও, যদি কখনো কোনো জায়গায় চোট পেয়ে থাকো, মাথা মুখ এর কাছাকাছি হয়ে থাকে, তাহলে কিন্তু সিটি স্ক্যান করিয়ে নিবে অবশ্যই। কারণ এখান থেকে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। যে কানের পর্দায় আঘাত, যেটা আমি একটু আগে বলছিলাম, অহেতুক কানে কাঠি দেওয়া, ঠিক আছে, তারপরে কটন বাড দেওয়া, যেটা একটু বলছিলাম এয়ার কটন বাড, চাবি বা ধারালো বস্তু, অনেকে দেখবে কানে চাবি ঢুকিয়ে কান খোলাচ্ছে, এগুলো কিন্তু খুবই খারাপ, এতে কানের পর্দা ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়াও বিভিন্ন অটোটক্সিক রয়েছে, যেগুলোকে আমরা বলতে পারি বিভিন্ন যে ক্ষতিকারক ওষুধ, অ্যান্টিবায়োটিক, চোখ বন্ধ করে আমরা অ্যান্টিবায়োটিক খাই, সব চাইতে খারাপ, ঠিক আছে, যেমন জেন্টামাইসিন, স্টেপটোমাইসিন, ক্যান্সারের বিভিন্ন ওষুধ, কেমোথেরাপির ওষুধ যেমন সিপ্লান্টিয়া রয়েছে, ঠিক আছে, সিপ্লান্টিন। এছাড়াও বিভিন্ন অনিয়ন্ত্রিত মাত্রায় যদি পেন কিলার খায়, যেমন অ্যাসপারিন, প্রচুর মানুষ খায় অ্যাসপারিন, এতে কি হয়, আমাদের কান ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও সীসা, পারদ এবং কার্বন মনোক্সাইডের যে বিষাক্ত রাসায়নিক পদার্থ বা গ্যাস আমাদের কানের সংস্পর্শে দিয়ে আসে, তখন কান কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর কি, কানে পুজ জমে যাওয়া ঠান্ডা লেগে, অনেক সময় ছোট বাচ্চাদের আগে কানে পুজ হতো, ঠিক আছে, বা কানের খোল যেটা ইয়ারওয়াক্স বলে, এটা জমাটবদ্ধ হয়, এটাকে অনেক সময় কিন্তু আস্তে আস্তে ক্ষতি করে করে দেখা যেতে পারে কানের যে শ্রবণ ক্ষমতা কমিয়ে দিয়ে থাকে। তাহলে এই সমস্ত রোগ হলে ডাক্তার দেখাতে হবে। এরপরে এই যে শ্রবণ প্রতিবন্ধী যে বাচ্চাগুলো, তাদেরকে কিভাবে আমরা শিখাতে পারি, অর্থাৎ সাধারণ বাচ্চার সঙ্গে তো এদেরকে বসাতে পারবো না, তাহলে পরিবেশের শব্দ বা মানুষের কথা স্পষ্ট শুনতে পাচ্ছে না যেহেতু এরা, তাদেরকে ভাব বিনিময় ও অর্জিত জ্ঞানের বিকাশ ঘটাতে হবে। মূল কার দ্বারা? দৃষ্টিমান সংকেত দ্বারা, ইশারা দ্বারা, ভাষা দ্বারা, অডিও ভিজুয়াল বিভিন্ন প্রযুক্তি এবং স্পর্শ ভিত্তিক বিভিন্ন কৌশল ব্যবহার করতে হবে ওদের জন্য। কি যোগাযোগ এবং শিখনের মাধ্যম হিসাবে কি করতে পারি, একটু আগেই বলছিলাম সাইন ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যেতে পারে। যেমন একটু আগে বললাম ওকে মানে এইরকম সাইন, এক্স মানে এরকম, ওয়াই মানে এরকম, এ মানে এরকম, আমরা আঙুল দিয়ে করি, যেখানে ফিঙ্গার স্পেলিং ও বলে অনেকে, আঙুলের সঞ্চালনের মাধ্যমে করা হয়। তারপর তোমরা জানো লিপ রিডিং, যাকে স্পিচ রিডিং বলে, মুখ নাড়াচ্ছে, এবং অনেক সময় গেম থাকে, ওই কি ভুলে গেলাম ছোটার নাম, দিদি নাম্বার ওয়ান নাকি রচনা আগে করতো যে সেই সিনেমাটা, তো সে কানে মাইক্রোফোন দিয়ে গান শুনবে একজন জোরে, আর অন্যজন তাকে কোনো শব্দ বলবে, তো যার এই লিপ রিডিং ক্ষমতা বেশি সে সহজেই কিন্তু ওটা বলতে পারবে। মৌখিক শ্রবণ পদ্ধতি, বিভিন্ন রকম কম বা মাঝারি শ্রবণ প্রতিবন্ধীদের সঙ্গে কিন্তু আমরা যে হিয়ারিং এড ব্যবহার করে তাদের কিন্তু ওই শব্দ শুনতে উৎসাহ করতে পারি। টোটাল যে কমিউনিকেশন, বিভিন্ন সমন্বয় পদ্ধতি, যেখানে ইশারা থাকবে, ভাষা থাকবে, লিপ রিডিং থাকবে, লিখিত থাকবে, শরীরে অঙ্গভঙ্গি থাকবে। তা তুমি একটা উত্তর দিয়েছো ভালো, আমি মুখে একটা স্মাইল রাখলাম, তুমি বুঝতে পারবে যে তোমার অ্যান্সারটা কিন্তু সঠিক। তো দৃষ্টিভঙ্গি কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ। আর কি আছে, দৃশ্য নির্ভর যে শিখন পদ্ধতি, ভিজুয়াল লার্নিং যে অ্যাপ্রোচ গুলো এর মধ্যে পড়বে, বিভিন্ন চিত্র, চার্ট বা ফ্ল্যাশ কার্ড ব্যবহার করতে পারবো কোনো কিছুকে বোঝানোর জন্য, ব্ল্যাকবোর্ডে লিখে নিতে পারবো কোনো বিষয়কে, এরা মুখে মুখে বলছি প্লাস আমি ব্ল্যাকবোর্ডেও লিখে দেবো, সাবটাইটেল বা ক্যাপশন ভিডিও দেওয়া, যখনই কোনো কিছু করবো আমরা সাবটাইটেল দেবো কোনো কিছু, ঠিক আছে।
3D মডেলের মাধ্যমে বাচ্চাগুলোকে শেখাতে পারি। শ্রেণীকক্ষের ব্যবস্থাপনা, যারা একটু কম শুনতে পায় তাদেরকে কাছে আনতে পারি। শব্দ নিয়ন্ত্রণ বিভিন্ন যন্ত্র ব্যবহার করতে পারি। পর্যাপ্ত আলো আসবে সেরকম জায়গায় বসাতে পারি। ঠিক আছে, উপযুক্ত বিন্যাস করতে পারি। এর মাধ্যমে কিন্তু বাচ্চাদেরকে আমরা এই শ্রবণ প্রতিবন্ধকতার থেকে কিন্তু রক্ষা করতে পারবো। শিক্ষকের বিশেষ শিক্ষণ কৌশল, মেনলি এটা আমাদেরকে দেখতে হবে, স্পষ্ট এবং স্বাভাবিক মুখে বলা, তাড়াহুড়ো নয়, যে আমার নাম অমুক, যে কেটে কেটে বললাম, স্পষ্ট উচ্চারণ, তার মানে এটা বুঝাই যাবে না, তাই না? তো সহজ নির্দেশ প্রদান, যখনই বলবো ছোট 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 বাক্যে বলবো। আমি যদি একসঙ্গে বড় একটা বাক্য বলি, আজকে রাম ভাত খেয়ে, দুপুরে ভাত খেয়ে, বিকেলে মাঠে গিয়ে, সব আমি এত জটিল বাক্য, তাহলে আমাকে বলতে হবে আজকে রাম দুপুরে ভাত খেয়েছে। তারপরে বলবো দুপুরে ভাত খেয়েছে, খেলতে গিয়েছে। ছোট ছোট করে পাটে পাটে ভেঙে দেবো শব্দগুলোকে, বাক্যগুলোকে, যাতে সহজেই বুঝতে পারে। আর কি, শারীরিক ভাষা বা এক্সপ্রেশনকে আমি সঠিকভাবে ব্যবহার করতে হবে। সহপাঠীদের দ্বারা শিক্ষণ ব্যবস্থার উপর জোর দিতে হবে, যাতে পাশের জনের থেকে তারা শিখে নিতে পারে। সহায়ক প্রযুক্তি, একটু আগেই বলেছি, হিয়ারিং এড ব্যবহার করতে, সরকার থেকে অনেক সময় দেয় এই হিয়ারিং এড গুলো। এরা রয়েছে তোমার কি বলে এটাকে, ককিলার ইমপ্ল্যান্ট রয়েছে, চিকিৎসার মাধ্যমে কিন্তু এটা করা যেতে পারে। এরা FM সিস্টেম রয়েছে, স্কুলে বা কলেজে করতে পারি। ডিজিটাল স্ক্রিন রিডার বা স্ক্রিন স্পিচ টেক্সট অ্যাপ থাকতে পারে, তার দ্বারা বাচ্চাদেরকে আমরা বিভিন্ন শিক্ষা দিয়ে থাকি, তাই না? এছাড়াও কি হতে পারে, ডিজিটাল স্ক্রিন রিডার বললাম, স্পিচ টু টেক্সট অ্যাপ, মানে মুখে মুখে বলাটাকে সেটা সঙ্গে সঙ্গে লিখা হয়ে যাবে বোর্ডে। ঠিক আছে, স্যার যেটা বলছে সেই শব্দটাই বোর্ডে লিখা যাবে, সেখান থেকে সে করে নিতে পারবে। এবং অনেক সময় আমাদের একটা গান বাজাই, গান বাজানটা কিন্তু লিখে যায়, মানে স্ক্রিনে কিন্তু লেখা হয়ে উঠে উঠে যায়। এতে কি হবে, শ্রবণ প্রতিবন্ধীর বাচ্চাদের পক্ষে সুবিধা হবে। মূল্যায়ন পদ্ধতি, লিখিত নিব, দৃশ্যমান পরীক্ষা নিব, সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটারের দোভাষী শিক্ষকের সাহায্য নিব, এবং অতিরিক্ত সময় দিয়ে তাকে শিক্ষা ব্যবস্থায় আমরা ফিরিয়ে আনার চেষ্টা করব। ধন্যবাদ। প্রত্যেকের যদি কোথাও কারো কোনো বিষয়ে প্রবলেম থাকে, নির্দ্বিধায় জিজ্ঞাসা করো, আমরা আবার সেই বিষয়টাকে বুঝি।